কখনো কি খেয়াল করেছো এসি টু ডিসি সার্কিটে একটা ছোট্ট পিলসের মতো জিনিস থাকে যার গায়ে আবার সাদা দাগ কাটা? এই জিনিসটা হলো ডায়োড। এক কথায় ইলেকট্রিসিটির গেটকিপার। এটা ছাড়া এসিকে ডিসি বানানো প্রায় অসম্ভব। তো আজকের ভিডিও থেকে আমরা জানতে পারবো ডায়োড আসলে কি, এটা দেখতে কেমন, কিভাবে কাজ করে এই ডায়োড, কোথায় ব্যবহার করি আমরা ডায়োডকে, এবং মাল্টিমিটারের মাধ্যমে কিভাবে চেক করব একটা ডায়োড ভালো নাকি খারাপ। ডায়োড হলো লম্বাটে আকৃতির একটা ডিভাইস যার দুই পাশে দুটি কানেক্টর থাকে। যেখানে সাদা একটা স্ট্রিপ আছে সেটার নাম হলো অ্যানোড সাইড এবং অপর পাশের নাম হলো ক্যাথোড সাইড। ডায়োডের উপর আমরা আরেকটু নজর দিলে দেখতে পাবো এর এক পাশে ব্ল্যাক বডি এবং অন্য পাশে সাদা স্ট্রিপ আছে এবং দুই পাশে দুটি কানেক্টিং লিড বা পয়েন্ট আছে এবং ডায়োডের মূল অংশ শক্ত রেজিন দ্বারা আবৃত থাকে। তো ডায়োড মূলত কি কাজ করে থাকে? এটি মূলত বিদ্যুৎ প্রবাহকে একদিকে বইতে দেয় এবং অপর দিকে বাধা প্রদান করে। এটা মূলত অনেকটা পানি চলাচলে সেই রকম ভালভগুলোর মতো যা পানির প্রবাহকে একদিকে বইতে দেয় কোনো সমস্যা ছাড়াই, কিন্তু পানি যদি অপর দিকে প্রবাহিত হয় তাহলে সেটি স্বয়ংক্রিয়ভাবে তাকে আটকে দেয়। এখানে আমরা দুটো সার্কিট দেখতে পাচ্ছি। সার্কিট দুটোতে দুটি ডায়োড লাগানো আছে, কিন্তু একটি সার্কিটে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে কিন্তু অপর সার্কিটে হচ্ছে না। কারণ কি? কারণ হলো একটা ডায়োড ফরওয়ার্ড বায়াসে লাগানো আছে, তাই বিদ্যুৎ প্রবাহকে তার মধ্য দিয়ে প্রবাহিত হতে দিচ্ছে। অপর সার্কিটে ডায়োডটি রিভার্স বায়াসে লাগানো আছে, তাই বিদ্যুৎকে ব্লক করে দিচ্ছে এবং লোডের মধ্য দিয়ে কোনো কারেন্টকে প্রবাহিত হতে দিচ্ছে না। এখানে দেখতে পাচ্ছি একটা কন্ডাক্টরের মধ্য দিয়ে ভোল্টেজ প্রবাহিত হচ্ছে, অর্থাৎ ইলেকট্রনের প্রবাহ ঘটছে। ইলেকট্রনের প্রবাহের উপর ভিত্তি করে পদার্থকে তিন ভাগে ভাগ করা যায়। একটা হলো কন্ডাক্টর, অপরটি হলো ইনসুলেটর এবং তৃতীয়টি হলো সেমিকন্ডাক্টর। এবার এই তিনটি পদার্থের ইলেকট্রন বিন্যাসের দিকে একটু নজর দেওয়া যাক। কন্ডাক্টরের মধ্যে কপার হলো অন্যতম। কপারের ইলেকট্রন বিন্যাসে দেখতে পাচ্ছি সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন রয়েছে এবং যা নিউক্লিয়াসকে খুব দুর্বলভাবে আকর্ষণ করে থাকে। এই সর্বশেষ কক্ষপথকে বলা হয় ব্যালেন্স সেল। নিউক্লিয়াস থেকে একটি ইলেকট্রন কত দূরে গেলে আকর্ষণ হারিয়ে ফেলে তা নির্ভর করে কন্ডাকশন ব্যান্ডের উপর, যা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। কন্ডাক্টর পদার্থের ব্যালেন্স সেল এবং কন্ডাকশন ব্যান্ড খুব কাছাকাছি অবস্থান করে, ফলে সামান্য ভোল্টেজের চাপেই ইলেকট্রনগুলো চলাচল শুরু করতে থাকে। এবার দেখি ইনসুলেটরের ইলেকট্রন বিন্যাস। ইনসুলেটর তার সর্বশেষ কক্ষপথে ব্যালেন্স সেল পূর্ণ ইলেকট্রন থাকে, যার ফলে ইলেকট্রন গ্রহণ বা বর্জন করার ইচ্ছে থাকে না এই পদার্থগুলোর। এবং সর্বশেষ কক্ষপথ ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের সাথে শক্তিশালী আকর্ষণে যুক্ত থাকে, যার ফলে ইলেকট্রনগুলো বাইরের শক্তিতে প্রবাহিত হয় না এবং কন্ডাকশন ব্যান্ড এবং ব্যালেন্স ব্যান্ড পরস্পর থেকে অনেক দূরে অবস্থান করে, যার ফলে ইলেকট্রন বাইরে প্রবাহিত হতে পারে না। এবার চলো সেমিকন্ডাক্টর সম্পর্কে জানি। সেমিকন্ডাক্টর এমন এক ধরনের ধাতু যা সরাসরি ইলেকট্রন প্রবাহিত করে না এবং ইনসুলেটরের মতো ইলেকট্রন প্রবাহে বাধা প্রদানও করে না, অর্থাৎ এটি মাঝামাঝি অবস্থান করে থাকে। এর ব্যালেন্স সেল এবং কন্ডাকশন ব্যান্ড কাছাকাছি অবস্থান করে, যার ফলে সামান্য কিছু বল প্রয়োগেই এর সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনগুলো মুক্ত হয়ে যায়। আধুনিক যুগে সেমিকন্ডাক্টর ছাড়া ভাবা প্রায় অসম্ভব। এখন আমাদের ব্যবহার্য প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট এবং কম্পোনেন্টের মধ্যেই রয়েছে এই সেমিকন্ডাক্টর। এখানে দুটো সেমিকন্ডাক্টরের ব্লক আছে। এই ব্লক দুটিতে আমরা দুটি ভিন্ন পদার্থ দিয়ে ডোপিং করব। ডোপিং মানে কি? ডোপিং মানে হলো একটা পদার্থের মধ্যে অন্য একটা পদার্থের মিশ্রিত করা বা যুক্ত করা, যার ফলে ওই পদার্থটির ইলেকট্রন বিন্যাসে পরিবর্তন ঘটে। এখানে একটা সেমিকন্ডাক্টরের ব্লক আমরা এন টাইপ ডোপিং করলাম এবং অপর পাশে পি টাইপ ডোপিং করলাম। এই পি টাইপ এবং এন টাইপ সেমিকন্ডাক্টর একসাথে যুক্ত করে আমরা ডায়োড তৈরি করে থাকি। এবার ডায়োডের কার্যপ্রণালীতে আর একটু গভীর মনোযোগ দেই। ডায়োড তৈরিতে মূলত দরকার হয় দুটি কানেক্টিং লিড, দুটো কানেক্টর, পি টাইপ এবং এন টাইপ সেমিকন্ডাক্টর, এবং এই পদার্থগুলোকে আটকে রাখার জন্য ব্যবহার করা হয় শক্ত রেজিনের পরত।
সিলিকন মৌলের চারপাশে 4টি সিলিকন পরমাণু থাকে এবং এই 4টি পরমাণুর পাশে আরও 4টি পরমাণু থাকে। এমন করে সিলিকন মৌল তার ব্লক গঠন করে থাকে। সিলিকন মৌল চায় তার সর্বশেষ কক্ষপথে 8টি ইলেকট্রন রাখতে, কিন্তু সিলিকন মৌলের সর্বশেষ কক্ষপথে মাত্র 4টি ইলেকট্রন থাকে, যার ফলে প্রতিটা সিলিকন মৌল তার পাশের সিলিকন মৌল থেকে একটা করে ইলেকট্রন ধার করে, যার ফলে তারা প্রত্যেকে তাদের সর্বশেষ কক্ষপথে 8টি ইলেকট্রন রেখে স্থিতিশীল হওয়ার চেষ্টা করে। একে বলা হয় কোভ্যালেন্ট বন্ড। যারা ক্লাস 9-10-এ কেমিস্ট্রি পড়েছো তারা অবশ্যই বিষয়টা রিলেট করতে পেরেছো। এখন সেমিকন্ডাক্টরে একটা ব্লকে আমরা ফসফরাসের মাধ্যমে ডোপিং করে থাকি, যাকে আমরা এন টাইপ ব্লক বলে থাকি। এই ফসফরাস মৌলের সর্বশেষ কক্ষপথে 5টি ইলেকট্রন আছে, কিন্তু সিলিকন মৌলের তো বন্ধন যুক্ত করতে 4টি ইলেকট্রন দরকার, যার ফলে একটা ইলেকট্রন বন্ধন থেকে মুক্ত হয়ে যায় এবং মৌলের মধ্যে দিশেহারা হয়ে ঘুরতে থাকে। অন্য আর একটা সিলিকন ব্লকে আমরা অ্যালুমিনিয়ামের মাধ্যমে ডোপিং করে থাকি, যাকে আমরা পি টাইপ ডোপিং বলে থাকি। অ্যালুমিনিয়ামের মৌলের সর্বশেষ কক্ষপথে 3টি ইলেকট্রন থাকে, কিন্তু সিলিকন মৌলের তো 4টি ইলেকট্রন দরকার। তখন কিছু সিলিকন মৌল ইলেকট্রনের স্থান খালি হয়ে যায় এবং সেখানে হোল সৃষ্টি হয়। এরপর এই পি টাইপ এবং এন টাইপ সেমিকন্ডাক্টরকে যুক্ত করা হয়। পি টাইপের পাশে হোল তৈরি হয় ইলেকট্রনের অভাবে এবং এন টাইপের পাশে অত্যাধিক ইলেকট্রন তৈরি হয়। এই দুটো লেয়ার যেখানে যুক্ত করা হয় সেখানে পিএন জাংশন তৈরি হয়। এই পিএন জাংশন এক পাশে থাকে বেশি ইলেকট্রন এবং অপর পাশে থাকে হোল, ফলে ইলেকট্রনগুলো হোলের দিকে আকর্ষণ করে এবং মাঝখানে একটা ফাঁকা স্থান তৈরি হয়। একে বলা হয় ডিফ্লেকশন রিজন। এখানের ইলেকট্রনগুলো নেগেটিভ চার্জ যুক্ত হয় এবং হোলগুলো পজিটিভ চার্জ যুক্ত হয়। এর ফলে এক পাশে নেগেটিভ চার্জ রিজন তৈরি হয় এবং অপর পাশে পজিটিভ চার্জ রিজন তৈরি হয়। এর ফলে ইলেকট্রনগুলো আকর্ষণ বল অনুভব করে হোলের দিকে। এটা তোমরা আরেকভাবে বুঝতে পারো, যেমন চুম্বক তো সবাই দেখেছো। চুম্বকের সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে। এখানেও অনেকটা তেমন বিষয় হয়েছে। ইলেকট্রনগুলো হোলের দিকে আকর্ষণ করার জন্য বৈহিক শক্তির প্রয়োজন, যেই শক্তি পেলে ইলেকট্রনগুলো মাঝখানের গ্যাপটা অতিক্রম করে হোলের দিকে প্রবাহিত হতে পারবে। একে আমরা বলি পোটেনশিয়াল ডিফারেন্স। একটা ডায়োডে সাধারণত 0.7 ভোল্ট সাপ্লাই দিলে ইলেকট্রন এই ব্যারিয়ার অতিক্রম করে থাকে। এবার যখন একটা ব্যাটারির সাথে এই ডায়োডকে যুক্ত করি অ্যানোড পজিটিভ সাইডে এবং ক্যাথোড নেগেটিভ সাইডে, তখন ব্যাটারি থেকে প্রবাহিত ইলেকট্রনগুলো ক্যাথোডের প্রান্তের ইলেকট্রনগুলোকে ধাক্কা দেয়, যার ফলে ইলেকট্রনগুলো ব্যারিয়ার পার করে হোলের দিকে প্রবাহিত হতে থাকে। একে আমরা বলি ফরওয়ার্ড বায়াস। যখন আমরা ব্যাটারিটিকে উল্টিয়ে দিই, অর্থাৎ পজিটিভ সাইড ক্যাথোডে এবং নেগেটিভ সাইড অ্যানোডে, তখন চুম্বকের মতো ব্যাটারির পজিটিভ সাইড ইলেকট্রন এবং নেগেটিভ সাইড হোলকে আকর্ষণ করে কাছে টেনে নেয়, যার ফলে সার্কিটে আর কোনো ইলেকট্রন প্রবাহিত হতে পারে না, যাকে আমরা বলি রিভার্স বায়াস। এবার চলো দেখি ডায়োড আমরা কোথায় ব্যবহার করে থাকি। ডায়োড সাধারণত এসি বিদ্যুৎকে ডিসি বিদ্যুতে পরিণত করার জন্য আমরা ব্যবহার করে থাকি। ডায়োড এসির পরিবর্তনশীল ভোল্টেজকে একদিকে প্রবাহিত করে থাকে। এই এসিকে ডিসি করার জন্য মূলত আমরা ডায়োড ব্যবহার করে থাকি। এই ডিসি বিদ্যুৎকে পিওর ডিসিতে পরিণত করার জন্য আমাদের দরকার ক্যাপাসিটর। ক্যাপাসিটর নিয়ে পরের ভিডিও আসছে, তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। এবার চলো দেখে নিই ডায়োড কীভাবে পরীক্ষা করতে হবে, অর্থাৎ মাল্টিমিটারের মাধ্যমে কিভাবে বুঝবো ডায়োডটি ভালো না খারাপ। মাল্টিমিটারের নবটিকে ডায়োড অংশে ঘুরিয়ে সেট করতে হবে। এরপর প্রব দুটিকে ডায়োডের দুটি কানেক্টরের সাথে সংযুক্ত করতে হবে। তাহলে মিটারে একটা বিপ শব্দ দিবে এবং একটা মান দেখাবে, যা হলো ডায়োডের ফরওয়ার্ড বায়াসের ভোল্টেজ ড্রপ। অর্থাৎ সার্কিটে ডায়োডটি যুক্ত করলে 0.7 ভোল্ট ড্রপ হবে। এবার যদি ডায়োডটি উল্টে দেয় তাহলে মিটারের কোনো রিডিং শো করবে না এবং ওএল দেখাবে, অর্থাৎ আউট অফ লিমিট, মানে আমাদের ডায়োডটি ঠিক আছে। যদি উভয় দিকে রিডিং দেয় বা কোনো দিকেই রিডিং না দেয় তাহলে ডায়োডটি নষ্ট। তো বন্ধুরা, আজকে আমরা শিখে ফেললাম ডায়োড কিভাবে কাজ করে। যদি কোনো অংশ বুঝতে না পারো কমেন্টে লেখো, আমি চেষ্টা করব তোমাদের বোঝানোর। জ্ঞান কখনো শেষ হয় না,
শুরু হয় কৌতূহল দিয়ে আর এগিয়ে চলে নিরবিচ্ছিন্ন চেষ্টায়। তাই তোমার জ্ঞান পিপাসা পূর্ণ করতে ইলেক্ট্রো মেন্টরের সাথেই থাকো। টিল নেক্সট টাইম, কিপ এক্সপ্লোরিং অ্যান্ড কিপ লার্নিং।